নমস্কার। লীলা মজুমদারের পাকদণ্ডী বইয়ের প্রথম পর্বের ৩২ নম্বর পরিচ্ছেদ আজকে শুরু করব। এই পরিচ্ছেদটা অন্যান্য পরিচ্ছেদগুলোর তুলনায় অনেকটা বড়, সুতরাং আমি এটাকে ২-৩ ভাগ বা ৪ ভাগ এইভাবে ভেঙে ভেঙে পড়ব। কারণ এত বড় পরিচ্ছেদ একটানা পড়ে যাওয়াও মুশকিল, আপনাদের শুনতেও ভালো লাগবে না। তো শুরু করছি ৩২ নম্বর পরিচ্ছেদ। আমি ক, খ, গ, ঘ এইভাবে ভাগ করে লিখব, যখন ডেসক্রিপশানে লিখব এইভাবে ভাগ করে দেব, তাহলে সুবিধা হবে। ২৭শে ফেব্রুয়ারি ১৯৩১ সালে সন্ধ্যায় দার্জিলিং মিলে রওনা হলাম। তার আগের দিন ২৩ বছর পূর্ণ হয়েছে। বাড়িতে রাতে কিছু খাওয়া দাওয়া হয়েছিল, ফুলকপি দিয়ে ঘি ভাত, মাংস, টমেটোর চাটনি, পায়েস। অন্যান্য বছরের মতো গণেশদা, বাপি, বড় জ্যাঠামশায়ের বড় নাতি নরেশ, বুলুদি, বুলাদা ইত্যাদি এসে আমার জন্মদিনের ভাগ নিয়েছিল। সকলেই জানতো একটা যুগ শেষ হয়ে যাচ্ছে, আর কখনো এভাবে জন্মদিন করা হবে না, হয়ওনি। ওই আমার বাপের বাড়িতে শেষ জন্মদিন। তারও কয়েকদিন আগে এমএ পরীক্ষার ফল বেরিয়েছিল। আমি আর একজন ফিরিঙ্গি মেয়ে একসঙ্গে প্রথম হয়েছিলাম। সোনার মেডেল পেয়েছিলাম অবশ্যই ১ বছর পরে। সবাই ভেবেছিল হয়তো গবেষণা করব, পিআরএস হব। আমি মনে মনে জানতাম ওসব কিছুই হব না, কোনো উচ্চ পদও অলঙ্কৃত করব না। জীবনে একটিমাত্র কাজ করব, সেটি হলো সাহিত্য। কিভাবে করব, কোথায় করব, তার কিছু ভাবিনি। আগের বছর ভেবেছিলাম একটা স্টেট স্কলারশিপ নিয়ে বিলেতে যাব, তা আমাকে ইন্টারভিউতেও ডাকেনি। ডাকলে আমাকেই দিতে হতো, আমার চাইতে যোগ্য প্রার্থী ছিল না। ক্ষুব্ধ হয়েছিলাম, কারণ অন্যায়টা প্রতিবাদ করতে পারলাম না, কিন্তু নিরাশ হইনি। আমার মনে অন্য চিন্তা। আমার কিছুদিন একলা থেকে নিজের সঙ্গে বোঝাপড়া করার দরকার ছিল। পরীক্ষার ফল বের হবার আগেই দার্জিলিংয়ে মহারানী স্কুলের অধ্যক্ষ শিবনাথ শাস্ত্রীর মেয়ে হেমলতা সরকারকে চিঠিতে লিখেছিলাম তাঁদের স্কুলে আমাকে ইংরেজি পড়াবার কাজ দেবেন কি না। তাঁকে আমরা হেম মাসিমা বলতাম। তাঁর মা বাবা আমার ছোটো মাসিকে মানুষ করেছিলেন, তাই একটু আত্মীয়তার দাবি ছিল। হেম মাসিমা খোলাখুলি লিখলেন, এসো, কিন্তু বলে রাখছি সোনার করাতকে এখানে কাঠ কাটবার কাজে লাগাবো। ১০০ টাকা মাইনে পাবে, তার বেশি একমাত্র মিস বোস পান। ভাবলাম ১০০ টাকা তো অনেক টাকা। আসলে আমার নিজের পরিবেশের বাইরে অনাত্মীয়দের মধ্যে কিছুকাল কাটানো দরকার। অবশ্যই সে কথা বাইরে বা বাড়িতে কোথাও প্রকাশ করিনি। বলা বাহুল্য, অক্ষত হৃদয়ে আমার ২৩ বছর বয়স হয়নি। সেকালের অনেকের মতে ২৩-এ মেয়েদের বিয়ের বয়স পার হয়ে যায়। আমাদের পরিবারের সবাই আলাদা। মেয়েরা বড় বেয়ারা। যাদের কম বয়সে ধরে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল, তারা কেউ কেউ অবাধ্য ঘোড়ার মতো পা ঠুকতে ঠুকতে, চোখের সাদা দেখাতে দেখাতে ছাদনাতলায় গেছিল এবং সকলে শ্বশুরবাড়িতে সুনাম কিনেছিল। মা কিন্তু বিয়ে টিয়ের বিষয়ে উৎসাহী ছিলেন না। কোনো সম্বন্ধ এলে এমনি ভাগিয়ে দিতেন, আমাদের জিজ্ঞাসাও করতেন না। কিন্তু আমার একজনকে ভালো লাগতো এবং আমাদের বাড়ির সকলেও তাকে ভালোবাসতে আরম্ভ করে দিয়েছিল। খুব জাতা ছিল না সে। মাথায় লম্বা, রং ফর্সা, দেখতে সুন্দর, স্বভাব কোমল, ব্যবহার মিষ্টি, সুকুমার, কমনীয়, সাহিত্যানুরাগী, সদ্বংশজাত, আমার চেয়ে ২ বছরের বড়। আমি মনে মনে মুগ্ধ। একটুখানি মন জানাজানি, দুটি সলজ্জ কথা, পৃথিবীটাকে স্বর্গ মনে হয়েছিল। কিন্তু যতই দিন যায় ততই বুঝি সে বড় ছেলে মানুষ, বড় কোমল। আমার আরও কড়া ওষুধ দরকার। কিন্তু সে কি মায়া, তার মনে কষ্ট দিতে বুক কাঁপে। চলে না গিয়ে উপায় ছিল না। স্টেশনে সবাই এসেছিল বিদায় জানাতে, হাসি, গল্প, নানা রসিকতা। ট্রেন ছেড়ে দিল। আমি আমার পুরনো জীবন থেকে শেকড়গুলো উপড়ে নিলাম। নিজে বুঝিনি, কিন্তু আসলে তখনই আমার সমস্যার সমাধান হয়ে গেছিল। চারদিক থেকে কিসের একটা বেড়া খসে গেল, আমি মুক্তি পেলাম। সেকালের সেকেন্ড ক্লাস কামরা, পাশাপাশি দুটি। একটিতে হেমমাসিমা আর প্রবীণ ৪ জন দিদিমণি, অন্যটিতে ৩-৪ জন অপেক্ষাকৃত কম বয়সীদের সঙ্গে আমি। আমাদের সঙ্গে বছর ১৪ বয়সের মনিকা, আমার সুখলতা দিদির মেয়ে। তার পিসি বনলতা রাও ওখানে পড়াতেন।
তাঁর হেফাজতে যাচ্ছে। শুনলাম স্কুলের বোর্ডিং নানা কারণে উঠে গেছে, তবে মনিকা তার পিসির কাছে থাকবে, ক্লাস 9-এ পড়বে। মনিকা অসাধারণ গুণী মেয়ে ছিল, গান বাজনায় জন্মগত প্রতিভা, চমৎকার পিয়ানো বাজাতো, ওই বয়সেই সুর রচনা করত। দুঃখের বিষয়, মাত্র 17 বছর বয়সে ওর মা বাবা ওর বিয়ে দেন, তার 1 বছর পরে ওর মৃত্যু হয়। এই কোমলা ভীতু স্বভাবের মেয়েটি আমার ঘরে শুতো। আমি বকাবকি করলে কাঁদলে আমার খুব খারাপ লাগতো, তাই আরও খানিকটা বকতাম, ভালোবাসতাম। আসলে আমার নিজের মনে অশান্তি ছিল। পরদিন সকালে শিলিগুড়িতে নেমে আমরা ছোট ট্রেনে উঠলাম। উদ্গ্রীব হয়ে জানলা দিয়ে চেয়ে রইলাম, কখন দিগন্তে নীল নীল পাহাড় দেখা দেবে। আমি পাহাড়ের মেয়ে, পাহাড় বড় ভালোবাসি। শিলিগুড়ির পর অনেকখানি পথ পার হলে দূরে বিশাল বিশাল কালো ছায়ার মতো দেখলাম। তারপর ঘন বনের মধ্যে দিয়ে রেলগাড়ি আস্তে আস্তে উঠতে লাগলো। যতই উঠি মন ততই হালকা হয়। দুপুরে যখন দার্জিলিং স্টেশনে নামলাম, বুঝলাম সমতলের দুশ্চিন্তা সমতলেই পড়ে আছে। বাড়ির নাম অর্কিড লি। রেল লাইনের ঠিক নিচে ঢালের ওপর বাড়ি, পাহাড়ের গায়ে বড় বড় গাছ, তার ডালে ডালে অর্কিড ফুল। কার্ট রোড থেকে খাড়া পথ ধরে নেমে দেখি ফুলবাগানের সামনে লাল টিনের ছাদ, দোতলা বাড়ি, ছাদের ওপর চিমনির ধোঁয়া বেরুবার টুপি পরানো নল। আমাদের সাড়া পেয়ে এক ঝাঁক নীল রঙের ছোট ছোট পাখি ছাদের তলা থেকে উড়ে বেরিয়ে গেল। কে যেন বলল ওরা হলো হাউস মার্টিন। বাগানে থোপা থোপা নীল ফরগেট মি নট আর হলুদ প্রিমরোজ ফুটেছিল। উত্তরের আকাশ জুড়ে রূপলি কাঞ্চনজঙ্ঘা, নাকে এলো কুয়াশার ধোঁয়াটে গন্ধ। ভাবলাম এখানে আমার সব দ্বন্দ্বের অবসান হবে। বেজায় শীত, বাসিন্দারা সবে এসে পৌঁছেছে, ঘরকন্না গোছানো হয়নি। রান্নাঘরের উনুনে আঁচ দেওয়া ছিল বটে, কিন্তু এতগুলো মানুষের গরম জল করে দেওয়া তো চারটিখানি কথা নয়। ফেব্রুয়ারির শেষ দিন, বড় ঠান্ডার সময়, শরীর মন জমে বরফ। খিচুড়ি আর ভাজাভুজি খেতে ভালোই লাগলো। দোতলায় মস্ত উত্তরে ঘরটিতে মনিকা আর আমি থাকব। সমস্ত উত্তর দিকটা জুড়ে বে উইন্ডো, গোল করে জানলা বসানো, বাইরে তাকালেই বরফের পাহাড়। জানলায় পাতলা গরম কাপড়ের পর্দা, পুরনো হয়ে তার গরমত্ব চলে গেছে। কাঠের মেঝের ওপর গালচে নেই। 100 টাকা মাইনের দিদিমণির জন্য কে গালচে পেতে দেবে? ওই ঘরে স্বচ্ছন্দে 20টা খাট পড়তে পারত। বে উইন্ডোতে মস্ত আয়না দেওয়া পালিশ জলা সেগুন কাঠের ড্রেসিং টেবিল, মনিকার জন্য আরেকটি ছোট ড্রেসিং টেবিল। ঘরটির এক কোণে 2টি লড়ঝড়ে সস্তা লোহার খাট, বাকি ঘরটা ফাঁকা, খাঁ খাঁ করছে। আমাদের দুজনের জন্য 2টি আগাগোড়া পেতলের তৈরি সুন্দর খাট। তার লোহার স্প্রিং মচমচ করে, কিন্তু সুঠাম পেতলের গড়ন এতটুকু টসকায়নি। কে থাকতো এ ঘরে? কারা শুতো এমন সুন্দর খাটে? এই লম্বাটে বিলিতি আয়নায় কে মুখ দেখত? আয়নার তলাকার দেরাজ টেনে খুললাম। হলদে হয়ে যাওয়া খবরের কাগজ পাতা, আর কিছু নেই। মনটা কেমন খারাপ হয়ে গেল। তার উপর স্নানের জল যথেষ্ট গরম ছিল না। ঠান্ডা স্নানের ঘরে ঢুকে হঠাৎ মনে হলো ও ঘরে নিশ্চয় কারো ভালোবাসার মানুষ থাকতো। জলের গামলাতে নীল ফুল আঁকা। বাড়ির গিন্নি কমলা সেন, গোলগাল বেজায় ফর্সা মানুষটি, মাথা ভরা কালো কোঁকড়া চুল। বছরের পর বছর পাহাড়ে থেকে থেকে দুগালের মধ্যেখানটুকু আপেলের মতো লাল। সে এমনই পাকা রং যে শীতকালে 3 মাস কলকাতায় বাস করেও ঝরে যায় না। তখন মনে হয়েছিল প্রচুর বয়স, এখন ভাবি হয়তো 40-এর বেশি নয়। মেজাজ রুক্ষ, কোনো রকম উচ্ছলতা সইতে পারতেন না। খুব সুন্দরী হওয়া উচিত ছিল, কিন্তু সব জমে বরফ হওয়া। পরে শুনেছিলাম তার ভালোবাসার মানুষটি অন্য মেয়েকে বিয়ে করেছিল বলে তিনি আর বিয়ে থা করেননি। অবস্থাপন্ন ঘরের মেয়ে, আমাকে খুব একটা পছন্দ করতেন না। আমি তো আর সভ্যভব্য বাধ্য ছিলাম না। এক খাঁচা থেকে বেরিয়ে পাখি কি আর অন্য খাঁচায় ঢোকে? সেই প্রথম দিনই খেতে বসে লীলা বোসের সঙ্গে ভালো করে আলাপ হলো। বিখ্যাত অস্ত্রচিকিৎসক ললিত ব্যানার্জির ভাগ্নি, আমাদের ডায়োসেশন কলেজ থেকে বিএ বিটি পাশ করা। আমি তাকে অনেক দেখেছি, তবে তাঁর চেয়ে অনেক নিচের ক্লাসে পড়ি তিনি আমাকে লক্ষ্য করেননি।
রোগা ফর্সা মানুষটি, ভালো কাপড় চোপড় পরা, নাকে চিমটি কাটা চশমা, তার ফ্রেম নেই। মিস বোস বললেন, আমি আশা করে আছি তুমি আমার সঙ্গে খাওয়া দাওয়া করবে। আমার আয়ার রান্নাবান্নাও করে, সে তোমার বিছানাও করে দেবে, কাপড় কেচে দেবে, তুমি মাসে 50 টাকা দেবে। আমি রোজ মাংস খাই, সসেজ, হ্যাম আনাই। লীলা বোস থামতেই হোঁস করে একটা নিঃশ্বাসের শব্দ শুনলাম। কমলাদি বললেন, আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করলে আমরা খুশি হব। সাদা সিধে ব্যাপার, মাসে 20 টাকা। সোমবার থেকে সাইলা রান্না করবে, সে আলু বাড়িতে মামার বাড়ির কাছে গেছে, ততদিন আমি রাঁধার ভার নেব। রবিবারের জলখাবার পালা করে করা হয়। কাল থেকে মালি সালামান্ডারে স্নানের জল করবে। আজ বোধহয় কষ্ট হলো। নিঃশ্বাস নেবার জন্য কমলাদি থামলেন। আমি আলুবাড়ি আর সালামান্ডার শুনে মুগ্ধ হয়ে গেলাম। মুগ্ধ হয়ে বললাম, সকলে যা খায় আমিও তাই খাবো। মিস বোস চুপ করে রইলেন। বিকেলে হেমমাসিমা এসে কমলাদিকে বললেন, সেই খিচুড়ি আর ভাজা খাওয়ালে ওদের অন্যরকম অভ্যাস। আমি তো বাড়িতে মাংস করেছিলাম। আমাকে বললেন, মনিকা তার পিসির কাছে থাকবে, কিন্তু আমার কাছে 2জন টিচার থাকে, তুমিও থাকতে পারো, যথেষ্ট জায়গা আছে। কমলাদি আমার দিকে চেয়ে রইলেন। আমি বললাম, এখানে সকলের সঙ্গে আমার ভালোই লাগবে। হেমমাসিমা বোধহয় খুশি হলেন। আশ্চর্য মানুষ ছিলেন উনি। হয়তো সেকালের বিয়ে পাশ বিটি পড়েননি। কালো রং, কর্মঠ শরীর, প্রফুল্ল চিত্ত, সকলের সঙ্গে মেলামেশা। ওদের ভাড়া বাড়ি নর্থ ভিউয়ের অবাধিত দ্বার, যে আসতো আদর পেত। দুঃখ কষ্ট কম পাননি। স্বামী শুনেছি পরম সুদর্শন এবং তার চেয়েও বেশি খামখেয়ালি ছিলেন। অপেক্ষাকৃত কম বয়সে মারা যান। হেমমাসিমা তাঁর 2 ছেলে আর 3 মেয়েকে চমৎকার করে মানুষ করে ভালো ভালো বিয়ে দিয়েছিলেন। সহানুভূতিশীলা আর সুরসিকা ছিলেন। গোঁড়া ব্রাহ্ম, আনন্দমোহন বসুর বেয়ান, অমল হোমের আর হিরণ কুমার সান্যালের শাশুড়ি। সত্যি কথা বলতে কি, মহারানী স্কুলের শিক্ষিকাদের মধ্যে একটা উগ্র ব্রাহ্ম ভাব ছিল। হয়তো সেই জন্যেই বাবা পর্যন্ত আমার দার্জিলিং যাওয়া সমর্থন করেছিলেন। রবিবার সকালে সবাই দল বেঁধে ব্রাহ্ম মন্দিরের উপাসনায় যেতেন। পিসির সঙ্গে মনিকাও যেত। আমিও প্রথম রবিবার ওদের সঙ্গে গেছিলাম। দ্বিতীয় রবিবার খোলাখুলি বললাম, আমি যাব না। কমলাদি শকড। ওই সময়টা কি করবে? হিমালয়ের ছবি আঁকবো। কমলাদি বললেন, বনলতা, চলো আমরা যাই। উপাসনার পর একেবারে সপ্তাহের বাজার করে ফিরব। সারা সকাল আমার শোবার ঘরের জানলায় বসে কাঞ্চনজঙ্ঘার ছবি আঁকলাম। আর যাইনি মন্দিরে। সমবেত উপাসনায় আমার মন সায় দেয় না, এখনও দেয় না। বিকেলে হেমমাসিমার বাড়ি গেলাম। ভাবলাম বকুনিটা খেয়েই আসি। হেমমাসিমা বললেন, তোমার দাদামশাই হিমালয় ভালোবাসতেন। একরকম বলতে গেলে তাঁর জীবনের অর্ধেকের বেশি হিমালয়ের কোলে কেটেছিল। আমি বললাম, আপনি তাকে দেখেছিলেন? হেমমাসিমা অবাক হলেন। বাহ রে, দেখব না? আমার বাবার বন্ধু ছিলেন যে। পরে ব্রাহ্ম সমাজ ছেড়ে গেলেন। বাবা তাতে খুব দুঃখিত হয়েছিলেন বলে আমার দিকে অদ্ভুতভাবে তাকালেন। দাদামশাইয়ের কথা শুনলেই আমার মনটা অন্যরকম হয়ে যেত। ভাবতাম আমিও যদি আরও 10 বছর আগে জন্মাতাম, দাদামশাইকে দেখতে পেতাম। হেমমাসিমা বললেন, স্কুলে পড়িয়ে তোর কি হবে রে? তার চেয়ে ঘর সংসার করা ঢের ভালো। যখন শুনি কালো মেয়ের বিয়ে হচ্ছে না, আমার বেজায় হাসি পায়। আমার মতো কালো কে? কিন্তু আমার স্বামীকে যদি দেখতিস, কি চমৎকার দেখতে ছিলেন। প্রথম দিন দেখেই ভেবেছিলাম এর সঙ্গে আমার বিয়ে হলে বেশ হয়। হয়েছিলও তাই। ওরে, চেষ্টার অসাধ্য কিছু নেই বলে হেমমাসিমা হাসতে লাগলেন। ওর মতো মানুষ আমি আর দেখিনি। মতে না মিলতে পারে, কিন্তু মনের কি বলিষ্ঠতা আর আত্মপ্রত্যয়ের প্রসন্নতা। উইমেন্স লিগ বলতে আমার এই আরেকজনের কথাও মনে পড়ে। সামাজিক ব্যাপারে যে রকম আগ্রহ, ভগবানেও তেমনই গভীর বিশ্বাস। এরাই হলেন ব্রাহ্ম সমাজের উদার আদর্শের প্রত্যক্ষ প্রমাণ। হাসি মুখে পুরুষের কাজ করে গিয়েছেন, নারীর কোনো গুণ খর্ব না করে। হেমমাসিমার বাড়ি নর্থ ভিউ শুনেছিলাম বাস্তুবিভাগের বাড়ি। নিচু ছাদ, ছোট ছোট জানলা, উত্তুরে হাওয়ার ভয়ে প্রায় সর্বদাই সেগুলোকে বন্ধ থাকতে দেখেছি। ঘরগুলো একটু অন্ধকার মতো, একটু স্যাঁতস্যাঁতে গন্ধ।
কিন্তু বাইরের দেয়ালে ফুল গাছ বেয়ে উঠত, তবে চন্দ্রমল্লিকা গজাতো, বাড়ির বাসিন্দারা হাসতো, গল্প করত। অবশ্যই অতগুলো মেয়ে এক বাড়িতে থাকতো, নিশ্চয় মান অভিমান মন কষাকষিও হতো, তবে আমি কখনো দেখিনি। অর্কিডলি ছিল ঠিক তার উল্টো, ওখানে প্রাণের স্পন্দন ছিল না। বাসিন্দারা কাজকর্ম করতেন, কিন্তু বেশি হাসি গল্প শোনা যেত না। কমলাদি নিজে বাজার করে এনে কি চমৎকার রাঁধতেন। সাইলা এলে পরেও রান্নার মান নিচু হয়নি, কারণ সাইলা কমলাদির নিজের হাতে তৈরি। অবশ্যই 20 টাকায় আর কত ভালো খাবার হয়, তার মধ্যে থেকে সাইলার মাইনেও বাদ যেত। বাড়িতে খাবার টেবিলে আমাদের যত রাজ্যের রসের গল্প হতো, এখানে কেউ বিশেষ কথাই বলতো না। তার ওপর মিস বোস একদিন আমাকে বললেন, সোনার মেডেল তো পেয়েছো শুনলাম, অ্যাটাভিজম মানে জানো? আমি অ্যাটাভিজম মানে বলে বললাম, আপনার বুঝি এসব জিনিসে খুব ইন্টারেস্ট? আমি ওই রকম আরও অনেক কথা বলতে পারি। কমলাদি কটমট করে চেয়ে রইলেন, পরে আমাকে বললেন, ওটা বলা উচিত হয়নি, হাজার হোক বয়সের একটা সম্মান আছে তো। কিন্তু খুব অখুশি মনে হলো না। অর্কিডলি নাকি কোনো চা বাগানের সাহেব তাঁর রুগ্না স্ত্রীর জন্য করেছিলেন। আমার ওই বড় ঘরটি ছিল তাঁর শোবার ঘর। স্ত্রী মারা যাবার পর সাহেব আর ওখানে টিকতে না পেরে সব বেচে বুচে দিয়ে দেশে চলে গেলেন। বাড়িটার নাম আর গাছে গাছে অর্কিড ফুল তাদের চিহ্নস্বরূপ পড়ে রইল, আর রইল শখ করে কেনা কিছু আসবাব। নিজের সঙ্গে বোঝাপড়া করাই যদি আমার উদ্দেশ্য হয়ে থাকে, তার জন্য প্রচুর সময় পেয়েছিলাম। নিজের বিষয়ে একটা আবিষ্কারও করে ফেলেছিলাম। কারো প্রভুত্ব আমি সইতে পারি না, কেউ হুকুম দিলে আমি বিগড়ে যাই, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের কোনো দায়িত্বপূর্ণ কাজের আমি উপযুক্ত নই। কেবলই মনের সঙ্গে মনের মিল খুঁজি। সারা জীবন ধরে এর প্রমাণ পেয়েছি। এর মধ্যে অহংকারের কথা নেই। অপরপক্ষের যুক্তি যদি গ্রহণযোগ্য মনে হয়, সর্বদা মত বদলাতে প্রস্তুত থাকি। কিন্তু আর কেউ বলল বলে কোনো কিছু মেনে নিতে পারিনি। এইখানেই বাবার সঙ্গে আমার বিরোধের মূল। এর মধ্যে মাসিমা চিঠি লিখলেন, আমরা এপ্রিল মে দার্জিলিংয়ে কাটাতে চাই, একটা মাঝারি গোছের ফ্ল্যাট ঠিক করে দাও। পাওয়াও গেল ফ্ল্যাট। অর্কিডলির সামনে কার্ট রোডের ওপারে পাহাড়ের ওপরে 3 তলা বাড়ির দোতলাটির নাম উডল্যান্ডস। ভাঙা বাড়ি, বারান্দায় তক্তা ঝুলে পড়ছে, মস্ত মস্ত ঘর, পুরনো আসবাব, মেঝের ওপর ম্যাটিং। তাতে লক্ষ লক্ষ পিশু বাস করলেও ঘর বেশ গরম থাকে। বাগানের বালাই নেই, একতলার মাঠেও যা ছিল সব শুকিয়ে খড়। কিন্তু যেদিকে তাকানো যায় ঘন নীল আকাশে হিমালয়ের ছবি আঁকা। আরও ওপরে উঠলে দেখা যায় গোল দিগন্তের 3 ভাগ জুড়ে বরফের পাহাড়। জলা পাহাড়ের একেবারে চূড়ো থেকে মনে হয় বালার মতো গোল হয়ে এসেছে হিমালয়, মুখটি একটু খোলা। পৃথিবী যে গোলাকার তার আর কোনো প্রমাণ বাকি থাকে না। পাহাড়ের গায়ে লম্বা লম্বা ঝাউ গাছ, নীল আকাশে বাজ পাখি ওড়ে। বাগানের কী বা দরকার? কমলাদি, বনলতা, মীরা সরকার বলে আমার চেয়ে অল্প বড় একজন শিক্ষিকা, এদের সকলের বাড়ি খোঁজার ব্যাপারে ভারী আগ্রহ। ছোট্ট মানুষটি বনলতা, আমি মাথায় 5 ফুট, আমার চেয়েও খানিকটা বেঁটে, মাথা ভরা ঢেউ খেলানো চুল, কাটা কাটা নাক মুখ, কথায় কথায় মুখ রাঙা হয়ে ওঠে, বড়দের কথা মাথা নিচু করে মেনে নেয়। নাম রাখলাম খুদি। খুদিকে আমি ক্রমে কমলাদির কাছ থেকে ভাগিয়ে এনে ঝোড়ো সন্ধ্যায় আমার ঘরের আড্ডায় ঢুকিয়ে দিলাম। আমার চেয়ে বয়সে বড়, কিন্তু কি কোমল, কি মিষ্টি। মীরা সরকারকেও আগে দেখেছিলাম, ডায়াসেশনে বিটি পড়তো। আমি তখন সবে কলেজে ঢুকেছি। আমার এতটুকু কষ্ট হচ্ছে বুঝতে পারলে ব্যাকুল হয়ে উঠত, কি করবে ভেবে পেত না। আর ছিল মনিকা, সে ভালো মানুষ হলেও এটা জানতো যে নীরব শ্রোতা হয়ে থাকলে কেউ বলবে না, তুমি বড়দের কথা শুনছো। কমলাদি নেই, মীরা নেই, মনিকা নেই, খুদিও বোধ হয় নেই। জলে আঁকা ছবি সব আমার মনের মণিকোঠায় জমা। এ লেখা অমৃতে ছাপা হলে পর খুদি চিঠি লিখেছে, সে আছে, বড্ড ভালো লাগতো। মাসিমারা বুদ্ধি করে রাঁধবার লোক নিয়ে এসেছিলেন। 2 মাসের মতো উডল্যান্ডসে সংসার পাতলেন। আমাকে বললেন, তুই এসে থাক, এখান থেকে স্কুল করিস। আমার তাতে মত ছিল না। আমার ওপর যাদের দাবি আছে তাদের আমি ঝেড়ে ফেলে এসেছি।
তবে ওদের সঙ্গে কত যে শনি রবি আনন্দে কাটিয়েছি সে আর কি বলবো। নোটনের তখন 20 বছর বয়স, সর্বাঙ্গ থেকে সুষমা ঝরে পড়ছে, আইএ পাশ করে আর পড়েনি, নাকি শরীর দুর্বল। আমি অবশ্যই দুর্বলতার কোনো চিহ্ন খুঁজে পাইনি। চমৎকার পিয়ানো বাজায়, ভালো গায়, ভালো ছবি আঁকে, বাপের অবস্থা ভালো, ওর একমাত্র সন্তান। তার বিয়ের সম্বন্ধ আসে। 32 নম্বর পরিচ্ছেদের প্রথম অংশ আমি পড়লাম। সবাই ভালো থাকবেন, শুনতে থাকুন। নমস্কার।